বন্ধুরা, ডাক্তার ম্যাডামের স্বামী মারা গেছে 2 বছর হয়েছে। ম্যাডাম প্রতিদিন ভগবান শ্রীকৃষ্ণের মন্দিরের সামনে এক ভিখারিকে খাবার দেন। কিন্তু একদিন এমন কিছু ঘটে যা অবাক করার মতো। ওই ভিখারি ডাক্তার ম্যাডামকে বলল, ম্যাডাম, আপনি আমাকে বিয়ে করুন। আমি আপনাকে ভালোবাসি, আপনাকে ছাড়া আমি বাঁচবো না। এই এই শুনে ডাক্তার ম্যাডাম ভিখারির সাথে এমন কিছু করলেন যা কখনো হওয়া উচিত ছিল না। বন্ধুরা, পুরো ঘটনা জানতে ভিডিও শেষ পর্যন্ত আমার সাথে থাকুন। আর ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে অবশ্যই আপনার নাম এবং আপনি কোথায় থেকে দেখছেন তা অবশ্যই কিন্তু লিখবেন। তো বন্ধুরা, ডাক্তার ম্যাডাম মৌমিতা সেনের স্বামী মারা যাওয়ার 2 বছর কেটে গিয়েছিল। মৌমিতা প্রতিদিন শহরের ব্যস্ত থাকা সিগন্যালের পাশে বসে থাকা এক ভিখারিকে খাবার দিতেন। প্রতিদিন তারা কালো স্করপিও গাড়ি থেকে নেমে তিনি ভিখারিকে খাবার দিতেন। ভিখারির ময়লা মাখা মুখ, ময়লা মাখা শরীর, প্রতিবার সে খাবার নেওয়ার সময় সে কেবল ধন্যবাদ জানাতো। একদিন মৌমিতা ভিখারিকে খাবার দিয়ে গাড়িতে উঠে তারপর হসপিটালের দিকে রওনা দিলেন। মৌমিতা ছিলেন কঠোর পরিশ্রমী ও ভালো ডাক্তার। 2 বছর আগে তার স্বামী জিতেন, যিনি নিজেও একজন সফল ব্যবসায়ী ছিলেন, এক রহস্যময় ঘটনায় তিনিও মারা যান। এই মৃত্যু মৌমিতাকে মন থেকে ভীষণভাবে ভেঙে দিয়েছিল। তবে তিনি তার নিজের সমস্ত দুঃখ কষ্ট নিজের কাজের মধ্যে ডুবিয়ে দিয়েছিলেন। তবুও প্রতিদিন ওই ভিখারিকে একটু খাবার দেওয়ায় যেন তার মনে একটু অদ্ভুত শান্তি এনে দিত। হয়তো ওই ভিখারি মমিতার দিকে বিস্ময় দৃষ্টিতে থেকে নিজের অতীতের কিছু না কিছু খুঁজে পেতেন। একদিন হালকা বৃষ্টির মধ্যে মমিতা যখন প্রতিদিনের মতো ভিখারিকে টাকা দিলেন, তখন ভিখারি কিছু এমন বলল যা শুনে মৌমিতা স্তব্ধ হয়ে গেলেন। ভিখারি নিজের কর্কশ কণ্ঠে বলল, ম্যাডাম, আপনি আমাকে বিয়ে করে নিন। মৌমিতা মুহূর্তের জন্য থমকে গেলেন। তিনি অবাক হয়ে ভিখারির দিকে তাকালেন। ভেবেছিলেন হয়তো মজা করছে, নাকি নিছক হতাশা থেকে এই কথা বলছে। তারপর তিনি হালকা হেসে বললেন, তুমিও না, যা ইচ্ছে তাই বলো। এই নাও, এটা নাও, কিছু খেয়ে নিও। তিনি আবার কিছু টাকা দিতে চাইলেন, কিন্তু ভিখারি তা আর নিল না। সে শুধু গভীরভাবে মৌমিতার চোখের দিকে তাকিয়ে চুপচাপ মাথা নিচু করে নিল। সেই দিন মৌমিতা হসপিটালে পৌঁছালে কিন্তু মৌমিতার মন সেই ভিখারির কথার মধ্যে আটকে রইল। ভিখারির চোখের চাউনি যেন তাকে বারবার তার স্বামী জিতেনের কথা মনে করে দিয়েছিল। রাত্রে বাড়ি ফেরার সময় মৌমিতা ভাবলেন, হয়তো আমি অতিরিক্ত ভাবছি। সে তো কেবল একজন ভিখারি। পরের দিন আবার মৌমিতা সেই ভিখারিকে টাকা দেওয়ার জন্য আসলেন, কিন্তু সে আবারও না করে দিল। এবার সে বলল, ম্যাডাম, আমি আপনার জন্য কিছু করতে পারি, আমাকে একবার সুযোগ দিন। মৌমিতা তখন রেগে গেলেন এবং কড়া সুরে বললেন, শুনো, আমি তোমাকে সাহায্য করছি, তার মানে এই নয় যে তুমি যা খুশি বলবে আর আমি সেটা সহ্য করে নেব। তুমি নিজের সীমাতে থাকো। কিন্তু ভিখারি হার মানল না। সে বলল, ম্যাডাম, আমি জানি আপনি ভাবছেন আমি পাগল, কিন্তু একবার আমার কথা শুনুন। আমি আপনার জন্য এমন কিছু করতে পারি যা আর কেউ করতে পারবে না। মৌমিতা তার কথায় একদম আত্মবিশ্বাস দেখতে পেলেন। তিনি তার দিকে গভীরভাবে দেখলেন এবং বললেন, ঠিক আছে, বলো তুমি কি করতে পারো। ভিখারি বলল, ম্যাডাম, এই শহরে একটা বড় অপরাধ হতে যাচ্ছে, আমি আপনাকে তার খবর দিতে পারি। মৌমিতার খুব হাসি পেল। একজন ভিখারি আর অপরাধের খবর। কিন্তু তারপর তিনি বললেন, ঠিক আছে, বলো কি খবর। ভিখারি নিচু স্বরে বলল, গত রাত্রে আমি সিগন্যালে একটা গুদামে কিছু লোককে অস্ত্র সহকারে দেখেছি, আর তারা কিছু বিশেষ বড় পরিকল্পনা করছে। সেই স্থান এবং কিছু লোকের চেহারার বর্ণনাও দিল। মৌমিতা তার কথায় খুব একটা গুরুত্ব দিলেন না, তবে তিনি একজন গুপ্তচরের মাধ্যমে সেই জায়গার তল্লাশি চালালেন। পরের দিন সেই গুপ্তচর তাকে বলল, সেখানে ভিখারি যা বলেছে তা ঠিক ছিল। সেখানে কিছু মানুষ ছিলেন অস্ত্রশস্ত্র সহ। এর পরের দিনই পুলিশ সেখানে হানা দিল এবং অবৈধ অস্ত্রের একটি বড় চালান উদ্ধার করলো। মৌমিতা বিস্মিত হলেন, ভাবলেন, একজন ভিখারি এত সঠিক তথ্য পেল কি করে। পরের দিন তিনি সিদ্ধান্ত নিলেন সিগন্যালের কাছে গিয়ে সেই ভিখারির সাথে কথা বলবেন। যখন তিনি পৌঁছালেন, ভিখারি যথারীতি সেখানে ছিল। মৌমিতা জিজ্ঞাসা করলেন, তুমি এই তথ্য কিভাবে পেলে? তুমি আসলে কে? ভিখারি বলল, ম্যাডাম, আমি যা দেখাই ঠিক তাই, কিন্তু এই শহরকে আমি আপনাদের চেয়ে ভালোভাবে চিনি,
তার কথায় ছিল এক রহস্যের ছোঁয়া, যা মৌমিতাকে আরো বিভ্রান্ত করে তুলল। পরবর্তী কয়েক সপ্তাহে ভিখারি মৌমিতাকে আরো ছোট বড় অনেক তথ্য দিল, এবং প্রতিবারই তার তথ্য সঠিক প্রমাণিত হলো। মৌমিতা এখন আর তাকে ভিখারি মনে করতেন না। তিনি বুঝেছিলেন এই লোকটির পিছনে কোনো বড় রহস্য আছে। তবে তিনি বুঝতে পেরেছিলেন তাড়াহুড়ো করে তার রহস্য উন্মোচনের করার চেষ্টা করা ঠিক হবে না। সময়ের সাথে সাথে মৌমিতা এবং ভিখারির মধ্যে এক অদ্ভুত সম্পর্ক গড়ে উঠল। মৌমিতা এখন আর তাকে টাকা দিতেন না, বরং তার সাথে গল্প করতেন। ভিখারি কখনো কখনো এমন কথা বলতো যা মাঝে মাঝে মৌমিতাকে তার পুরানো প্রেমিক, তার স্বামীর কথা মনে করিয়ে দিত। যেমন একদিন সে বলছিল, ম্যাডাম মনে আছে আপনি বলতেন বৃষ্টিতে কফি খাওয়ার মজাই আলাদা। মৌমিতা চমকে উঠলেন। এই কথা তিনি তো কেবলমাত্র তার স্বামী জিতেনকেই বলেছিলেন। কিন্তু নিজেকে সামলে নিয়ে হাসি মুখে ব্যাপারটাকে এড়িয়ে নিয়ে গেলেন। এক রাত্রে যখন মৌমিতা হসপিটালে কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন, তার গাড়ি তখন হঠাৎ খারাপ হয়ে গেল। চারিদিকে প্রবল বৃষ্টি আর রাস্তাঘাট ফাঁকা। ঠিক তখনই সেই ভিখারি যেন অগ্রিম জানতো, এমন ভাবে সে সেখানে এসে উপস্থিত হলো। সেই গাড়ি ঠিক করতে সাহায্য করলো এবং বলল, ম্যাডাম এত রাত্রে একা বেরোবেন না। তার কণ্ঠে ছিল এক অদ্ভুত উদ্বেগের ছোঁয়া। সেই রাত্রে মৌমিতা ভিখারিকে নিজের বাড়িতে নিয়ে যেতে চাইলেন। প্রথমে সে অস্বীকার করলেও মৌমিতার জেদে শেষমেশ সে রাজি হয়। বাড়ি পৌঁছে মৌমিতা তাকে খাবার দিলেন। খাবার খেতে খেতে ভিখারি বলল, ম্যাডাম এই খাবারের স্বাদ আমাকে অনেক পুরানো স্মৃতি মনে করিয়ে দিচ্ছে। মৌমিতা হৃদয় জুড়ে দগদগ করতে লাগলো। তবে তিনি কিছুই জিজ্ঞাসা করলেন না। পরের দিন মৌমিতা তার পুরানো বন্ধু ও ফরেনসিক বিশেষজ্ঞকে ডাকলেন। তিনি তার বন্ধু শ্যামলকে ভিখারির একটি গোপন ছবি দেখালেন। শ্যামল ছবিটি গভীরভাবে মনোযোগ দিয়ে দেখার পরে বলল, মৌমিতা এই লোকটির মুখ আমার চেনা চেনা লাগছে, কিন্তু আমি নিশ্চিত নই, কিছু একটা টেস্ট করতে হবে। তবে আমি বুঝতে পারবো যে এই লোকটি আসলে কে। মৌমিতা চাইছিলেন শ্যামল ভিখারির কিছু নমুনা সংগ্রহ করুক, যেমন তার কাপড় অথবা এমন কিছু যার মাধ্যমে ডিএনএ টেস্ট করা যায়। তবে মৌমিতার মনে দ্বন্দ্ব ছিল। তিনি চাইছিলেন না ভিখারি বুঝতে পারুক যে তার উপর সন্দেহ করা হচ্ছে। তাই তিনি একটি পরিকল্পনা করলেন। একদিন মৌমিতা ভিখারিকে ডেকে বললেন, আমি চাই তুমি নতুন জীবন শুরু করো। তুমি চাইলে আমার সঙ্গে এখানে থাকতে পারো। ভিখারি প্রথমে অস্বীকার করলেও পরে রাজি হয়ে যায়। মৌমিতা ভাবলেন, যদি ভিখারি তার সঙ্গে এখানে থাকে তাহলে তার গোপন রহস্য উন্মোচন করা যাবে। আর এই ভিখারির নাম ছিল ফল্টু। এখন সে মৌমিতার বাড়িতেই থাকতো। মৌমিতা তাকে বাড়ির পিছনের অংশে ছোট্ট একটা ঘর দিয়েছিলেন। পল্টু শুরুতে আপত্তি করলেও মৌমিতার জেদের কাছে হার মেনে যায়। মৌমিতার উদ্দেশ্য ছিল শুধু পল্টুকে সাহায্য করা নয়, বরং বোঝা এই রাস্তার মানুষটি এত নিখুঁত তথ্য কিভাবে জানতো। পল্টুর কথা, হাঁটাচলা সবকিছুতেই মৌমিতার মৃত স্বামী জিতেনের সবকিছু বেশি উঠতো। কিন্তু মৌমিতা নিজেকে বোঝাতেন, জিতেন তো মারা গেছে। পল্টু বাড়িতে থাকলেও সারাদিন বাইরে থাকতো, সিগন্যালে ভিক্ষা করতো এবং সন্ধ্যায় চুপচাপ বাড়িতে ফিরে আসতো। মৌমিতা তাকে অনেকবার বলেছিলেন, পল্টু তুমি এখনো সিগন্যালে কেন যাও? যা দরকার আমি তোমাকে দেব। পল্টু প্রতিবারই হাসতো এবং বলতো, ম্যাডাম সিগন্যালই আমার দুনিয়া, যেখানে আমি সবকিছু দেখি, সবকিছু শুনি। একদিন মৌমিতার কাছে একটি জরুরি ফোন আসে। শহরের বড় ব্যবসায়ী শুভঙ্কর সান্যালের গোডাউনে আগুন লেগেছিল। কয়েক সপ্তাহ আগে পল্টুর দেওয়া খবরের ভিত্তিতে সেখানে পুলিশ হানা দিয়েছিল। মৌমিতা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। গোডাউনের অর্ধেকটা পুড়ে ছাই হয়ে গিয়েছিল, কিন্তু সেখানে একটা পুরানো ছবি পাওয়া যায় যা মৌমিতাকে স্তম্ভিত করে দেয়। ছবির পুরুষটি তার মৃত স্বামী জিতেনের সঙ্গে অবিকল মিল ছিল। ছবির পেছনে লেখা ছিল, জিতেন্দ্র 2020, শুভঙ্কর সান্যাল ইন্ডাস্ট্রি। মৌমিতার হৃদয় জুড়ে জুড়ে ধড়ফড় করতে লাগলো। তিনি ছবিটি নিজের ব্যাগে রেখে আবার তিনি বাড়িতে ফিরে এলেন। সেই রাতে তিনি ঘুমাতে পারলেন না। নিজেকে প্রশ্ন করলেন, এটা কি সত্যি জিতেন? কিন্তু সেটা কিভাবে সম্ভব? জিতেন তো গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিল। পুলিশ তো তার মৃতদেহ শনাক্ত করেছিল। তবে এই ছবি এখানে এলো কিভাবে? শুভঙ্কর সান্যালের ইন্ডাস্ট্রির সাথে এর কি সম্পর্ক? পরের দিন মৌমিতা পল্টুর সাথে কথা বলার সিদ্ধান্ত নেন। কিন্তু সেদিন পল্টু সিগন্যালে ছিল না। তিনি খুঁজে বের করতে চেষ্টা করেন, কিন্তু পল্টু যেন কোথায় হাওয়ায় মিলিয়ে গেছে।
সন্ধ্যায় বাড়ি ফেরার পর দেখেন পল্টু বাড়ির বাইরে বসে আছে, মুখ মলিন, কাপড় চোপড় নোংরা। মৌমিতা রাগ করে জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় ছিলে? আমি তোমাকে কত খুঁজছিলাম। পল্টু শান্ত গলায় বলল, ম্যাডাম, আমার কিছু কাজ ছিল, আপনি চিন্তা করবেন না। মৌমিতা তার কাছে ছবির ব্যাপারে জিজ্ঞাসা করতে চাইলেন, কিন্তু নিজেকে থামিয়ে দিলেন। তিনি শুধু জিজ্ঞাসা করলেন, পল্টু, তুমি কি শুভঙ্কর সান্যালকে চেনো? পল্টু এক মুহূর্তের জন্য মৌমিতার চোখের দিকে তাকালো, তারপর চোখ নামিয়ে বলল, ম্যাডাম, এই শহরে কে না তাকে চিনে? তিনি তো অনেক বড় মানুষ, কিন্তু তার কথায় এমন কিছু ছিল যা মৌমিতার সন্দেহ আরো বাড়িয়ে দিল। পরবর্তী কয়দিন মৌমিতা শুভঙ্কর সান্যালের গোডাউনে আগুন নিয়ে তদন্ত করলেন। তিনি জানতে পারলেন আগুনটি দুর্ঘটনা ছিল না, এটি ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছিল, এবং যেসব প্রমাণ পাওয়া গেছিল সেগুলো এক রহস্যময় ব্যক্তির দিকে ইঙ্গিত করছিল। মৌমিতার মাথা তখন ঘুরপাক খেতে লাগলো। জিতেন সত্যি কি বেঁচে আছে, নাকি এটা আরেকটা চক্রান্ত? সে সিদ্ধান্ত নিল যে সে নিজে গিয়ে শুভঙ্কর সান্যালের সঙ্গে মুখোমুখি কথা বলবে, কিন্তু তার আগে তাকে পল্টুর মুখ থেকে আসল সত্য বার করতে হবে। এক রাত্রে মৌমিতা পল্টুকে তার বাড়িতে ডাকলো। সে পল্টুকে একটি ছবি দেখিয়ে কঠোর গলায় প্রশ্ন করলো, এইটা কে পল্টু? আর তুমি আসলে কে? পল্টু তখন ছবিটার দিকে গভীরভাবে তাকিয়ে রইল। তার চোখে একটা অদ্ভুত ঝিলিক দেখা গেল। সে বলল, ম্যাডাম, কিছু প্রশ্নের উত্তর সময়ে দে, কিন্তু আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আমি আপনার খারাপ চাই না। মমিতা তখন রেগে গেল। সে বলল, পল্টু, আমি কিন্তু একজন ডাক্তার। তুমি যদি সত্যি না বলো তাহলে আমি কিন্তু তোমাকে পুলিশ দিয়ে গ্রেপ্তার করাবো। কিন্তু পল্টু শুধু মৃদু হাসলো আর বলল, ম্যাডাম, আপনি যদি আমাকে গ্রেপ্তার করাতে চান তাহলে আপনি কিন্তু সেই সত্যির কাছে কখনো পৌঁছাতে পারবেন না যেটা আপনি খুঁজছেন। সেই রাত্রে পল্টু মমিতাকে আরো একটি ইঙ্গিত দিল। শুভঙ্কর সেনের অফিসে একটি গোপন বেসমেন্ট আছে, যেখানে সে তার সমস্ত অবৈধ নথিপত্র লুকিয়ে রাখে। মমিতা তখন সঙ্গে সঙ্গে তার টিমকে প্রস্তুত করলো এবং সেখানে অভিযান চালালো। বেসমেন্টে তারা অনেক প্রমাণ পেল, অস্ত্র চোরাচালান, মানি লন্ডারিং, এমন কিছু নথি যেখানে বারবার জিতেনের নাম উঠে আসছিল। অভিযানের পর শুভঙ্কর সান্যালকে গ্রেপ্তার করা হলো, কিন্তু মমিতার মনে তখনও অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। পল্টু আসলে কে, আর এই রহস্য যেন আরো গভীর হয়ে উঠলো। সে মাঝে মধ্যে রাত্রিবেলা অদৃশ্য হয়ে যেত এবং সকালে এমন ভাবে ফিরে আসতো যেন কিছুই হয়নি। মৌমিতা তার ফরেন্সিক বিশেষজ্ঞ বন্ধু শ্যামলকে পল্টুর ডিএনএ টেস্টের জন্য দিল, কিন্তু ডিএনএ ফলাফল আসতে সময় লাগছিল। একদিন মৌমিতার কাছে একটি অজানা নম্বর থেকে ফোন আসলো। ওপাশ থেকে কে ভারী গলায় বলল, ডক্টর ম্যাডাম, আপনি খুব বুদ্ধিমান, কিন্তু সত্যের কাছাকাছি যাওয়ার মূল্য আপনাকে দিতেই হবে। পল্টুকে ছেড়ে দিন, নইলে ফল ভালো হবে না। তারপর হঠাৎই ফোন কেটে গেল। মৌমিতা তখন বুঝে গেল পল্টু কোনো সাধারণ ভিখারি নয়, কিন্তু সে এটাও জানতো যে এখন আর পিছু হটার কোনো উপায় নেই। মৌমিতা পুরোপুরি পল্টুর রহস্যে আটকে পড়েছিল। প্রতিদিন রাতে সে ভাবতো, পল্টু আসলে কে? তার কথা, তার আচরণে এমন কি আছে যা বারবার আমাকে জিতেনের কথা মনে করিয়ে দেয়? কিন্তু সে জানতো পল্টুর আসল পরিচয় এত সহজে বাইরে আসবে না। অন্যদিকে পল্টু, যে এখন মৌমিতার বাড়িতেই থাকতো, সে আরো রহস্যময় হয়ে উঠেছিল। সে দিনে তার পুরানো ভিখারির বেশ ধরে সিগন্যালে যেত আর মানুষের সাথে কথা বলতো, আবার রাত্রে চুপচাপ বাড়ি ফিরে আসতো। কিন্তু এখন তার চোখে এক অদ্ভুত শান্তি ছিল, যেন সে জীবনে বড় এক সাফল্য পেয়ে গেছে। পল্টু আসলে মৌমিতার স্বামী জিতেন। সে 2 বছর আগে সেই গাড়ি দুর্ঘটনায় মারা যায়নি। দুর্ঘটনা ছিল একটি চক্রান্ত, যেটা খুব দ্রুতভাবে সাজানো হয়েছিল। সেই রাতে জিতেনকে একটি গোপন মিটিং এর জন্য ডাকা হয়, যেখানে তাকে চক্রান্ত করে মদ খাওয়ানো হয় এবং তারপর তাকে গাড়ির সাথে একটি ট্রাকে সংঘর্ষ ঘটানো হয়। কিন্তু ভাগ্য তার পক্ষে ছিল। জিতেন মারাত্মকভাবে আহত হয়েছিল কিন্তু মারা যায়নি। একজন মানুষ তাকে নদীর ধারে অচেতন অবস্থায় পেয়েছিল এবং তার জীবন বাঁচিয়েছিল। জিতেন যখন জ্ঞান ফিরে পেয়েছিলেন তিনি তখন কিছুই মনে করতে পারেননি, না তার নাম না তার পরিবার। কিন্তু তারপর ধীরে ধীরে তার স্মৃতি ফিরে আসে এবং তার পুরানো সমস্ত কথা মনে পড়ে যায়। সে একজন ব্যবসায়ী ছিল আর তার স্ত্রী ছিল মৌমিতা।
এরপর কিছুদিন যাওয়ার পর পল্টু মৌমিতাকে তার সমস্ত কথা খুলে বলল যে কিভাবে কি ঘটনা ঘটেছে। তারপর মৌমিতা পল্টুকে পেয়ে একদম জড়িয়ে ধরল। তার হারানো স্বামী জিতেনকে আবার মৌমিতা ফিরে পেল। তাদের ভালোবাসা যেন আবার এক নতুন দিশা পেল।